হার্টব্রেক অনেক কঠিন একটা জিনিস। সেটা হতে পারে প্রেমে হার্টব্রেক, কাউকে ভালোবেসে হার্টব্রেক হয়েছে, অথবা হতে পারে আপনি কোনো ক্রিকেটিং দলকে সাপোর্ট করেছেন এবং সেই দলকে সাপোর্ট করে আপনার হার্টব্রেক হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের কথা বলছি বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের কথা। যারা ক্রিকেট সমর্থক আছেন দেশে, যারা বাংলাদেশ দলকে সাপোর্ট করেন, তারা সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা হারার পরে যে একটা হার্টব্রেকের শিকার হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। এবং এই ধরনের হার্টব্রেক থেকে মুভ অন করাও কিন্তু খুবই কঠিন কাজ। মুভ অন আসলে করা যায় না। আমি নিজেও যে একেবারে পুরোপুরি মুভ অন করেছি তেমনটা নয়। আপনারাও মুভ অন করেছেন পুরোপুরি বলে আমার মনে হয় না। আপনাদের মুভ অন করতে আমি সম্ভবত খুব বেশি সাহায্যও করতে পারবো না। তবে এই হার্টব্রেকের ভেতরে, এই মন খারাপের ভেতরে একটা সুখবর আপনাদের দিতে চাই। সেই সুখবর সেটা হলো যে বাংলাদেশ টিম তারা মাঠে খেলছে বিশ্বকাপে, কিন্তু আপনারা এবং পুরো দেশ কিন্তু নগদে খেলতে পারবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে নগদ অ্যাপে আপনি ঢুকবেন। নগদ অ্যাপে আপনি যদি নগদের অ্যাকাউন্ট থাকে তাহলে তো ইজিলি নগদ অ্যাপে ঢুকতে পারবেন, আর যদি নগদের অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নগদের অ্যাপে ঢুকবেন এবং হোম পেজে ইন্টারফেসে মোর অপশনস নামে একটা অপশন থাকবে। ওই অপশনে ঢুকবেন, ঢোকার পরে একেবারে শেষের দিকে লেখা থাকবে এই যে আমার পেছনে যেটা খেলা হবে নগদে, ওরকম একটা অপশন থাকবেন, পাবেন। খেলা হবে নগদের মধ্যে ঢুকবেন, ঢুকে প্রশ্ন থাকবে, প্রেডিকশন জাতীয় উত্তর দিতে হবে ওই প্রশ্নের, এবং প্রেডিকশনের উত্তর দিয়ে আপনার প্রেডিকশন স্কোর বাড়াতে হবে। আলটিমেটলি বিশ্বকাপ শেষে যার প্রেডিকশন স্কোর সবচেয়ে বেশি হবে তিনি জিতে যেতে পারেন গ্র্যান্ড প্রাইজ সুজুকি জিক্সার বাইক, আর এছাড়াও স্মার্টফোন আর টিভি থাকছে পুরস্কার হিসেবে। এবং যেহেতু এই ক্যাম্পেইনটা নলেজ পার্টনার ক্রিক ফ্রেন্সি, তাই আমরা দায়িত্ব নিয়ে বলছি যারা যারা পুরস্কার আপনারা পাবেন, যারা যারা পুরস্কার আপনারা জিতবেন, আমরা আপনাদের কাছে পুরস্কার পৌঁছে দেব। আশা করছি বাংলাদেশ দলের হার্টব্রেক এর কথা মাথা থেকে 2 মিনিটের জন্য হলেও একটু চলে যাবে, এবং এই যে সুজুকি জিক্সার বাইক জেতার আপনার একটা সুযোগ আছে, এই সুযোগের কথা শুনে একটু হলেও আপনার মুখে হাসি ফুটবে। এবং এই হাসি মুখ নিয়েই চলুন আমরা সামনের দিকে আগাই, আমরা ক্রিকেটের কথা বলি। দর্শক, বাংলাদেশ সাউথ আফ্রিকার এগেনস্টে 4 রানে হেরে গেছে, বা এটা অবশ্যই অনেক কষ্টের, কিন্তু এই ম্যাচ থেকেও যদি আপনি ভালো কিছু খুঁজতে চান তাহলে যেটা খুঁজতে হবে সেটা হলো যে বাংলাদেশ দল মোটামুটি একটা ধারাবাহিক পারফর্ম করেছে। শ্রীলঙ্কার এগেনস্টেও বাংলাদেশ ভালো পারফর্ম করেছে, বিশেষ করে বোলিং ইউনিট, এবং সাউথ আফ্রিকার এগেনস্টেও বাংলাদেশের বোলিং ইউনিট কিন্তু ভালো পারফর্ম করেছে। সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা এত ক্লোজে গিয়ে হারবো এটাও কিন্তু অনেকে ভাবেনি। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলকে নিয়ে উচ্চাসাও এত বেশি ছিল না। সেখানে আমাদের প্রত্যাশা পুরোপুরি না হলেও খানিকটা হলেও টাইগাররা পূরণ করতে পারছে, এটাকে আপনি একটু পজিটিভ দিক হিসেবে দেখতে পারেন। এবং আরও একটা যেটা বিষয় সেটা হলো যে সাউথ আফ্রিকার এগেনস্টে ম্যাচটা হেরে যাওয়াতেই তো আমাদের বিশ্বকাপ ক্যাম্পেইন শেষ হয়ে যাচ্ছে না, বিশ্বকাপ ক্যাম্পেইন চলমান থাকবে এবং পরবর্তীতে নেদারল্যান্ডস এবং নেপালের এগেনস্টে আমাদের মাঠে নামতে হবে। তাই সাউথ আফ্রিকার ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যাওয়া ভালো, এবং এই ম্যাচ ভুলে গিয়ে নেদারল্যান্ডসের ম্যাচে আমাদের পাখির চোখ করতে হবে। নেদারল্যান্ডসের ম্যাচটা জিতে আমাদের আসলে সুপার 8টা কনফার্ম করে ফেলতে হবে। নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটা আমাদের হবে সেন্ট ভিনসেন্টে, ওয়েস্ট ইন্ডিজে, এবং এই মাঠটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা মাঠ। কেন ইন্টারেস্টিং একটা মাঠ বলি? কারণ এই মাঠে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু হয় না বহু দিন হলো। 2012 সাল 2013 সালের দিকে লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে এই মাঠটায়, অর্থাৎ লাস্ট প্রায় 11-12 বছর ধরে এই মাঠে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়নি। এমন একটা মাঠকে কিন্তু আইসিসি তাদের বিশ্বকাপ ভেন্যু হিসেবে নির্বাচিত করেছে, এবং শুধুমাত্র গ্রুপ পর্বের ম্যাচ নয়, সুপার 8-এর ম্যাচও কিন্তু এই মাঠে হবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। খানিকটা অচেনা মাঠে খেলা হওয়ার যে একটা দিক সেটা হলো যে এই মাঠের রিসেন্ট পাস্টে কেমন আচরণ করেছে, বা এই মাঠে রান বেশি হয় নাকি এই মাঠে বোলাররা বেশি সুবিধা পায়, এই ধরনের কোনো তথ্য আসলে রিসেন্ট টাইমে নাই, কারণ 10-11 বছর আগে লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে। তাই এই দিকটায় বাংলাদেশ আর নেদারল্যান্ডস দুই দলই মোটামুটি একই রকম জায়গায় থাকবে, এবং এই বিশ্বকাপের প্রথম ম্যাচই কিন্তু এই মাঠে হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের। তাই দুই দলই একেবারে খানিকটা হলেও অন্ধকারে থেকে
এই মাঠে খেলতে নামবে। এটা দুই দলের জন্যই খানিকটা হলেও ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তবে ইন্টারন্যাশনাল ম্যাচ না হলেও সিপিএল বা ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলো কিন্তু এই মাঠে হয়, এবং ওই ম্যাচগুলোর দিকে তাকিয়ে যেটা দেখা যায় সেটা হলো যে এই মাঠ খুব যে বেশি ব্যাটিং সহায়ক তেমনটা নয়, বরং এই মাঠ খানিকটা হলেও বোলারদের জন্য হেল্পফুল, বিশেষ করে স্পিনারদের জন্য হেল্পফুল। এবং যেহেতু স্পিনারদের জন্য হেল্পফুল, তাই নেদারল্যান্ডসের এগেনস্টে এই সেন্ট ভিনসেন্টের এই মাঠে কিন্তু বাংলাদেশ খানিকটা হলেও সুবিধা পেতে পারে। কিন্তু সুবিধা শুধু পেলেও হবে না, সুবিধাটা আমাদের আসলে কাজে লাগাতে হবে, এবং সুবিধাটা কাজে লাগাতে যেটা আমরা করতে পারি সেটা হলো নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটাই আমরা একাদশে পরিবর্তন আনতে পারি, এবং একাদশে পরিবর্তন আসবে বলেও আমার মনে হয়। একাদশ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা অবশ্যই করব, কিন্তু একটা দুইটা জায়গায় যে পরিবর্তনটা আসতে পারে বলে মনে হয় সেটা আগে বলে নিই। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম সৌম্য সরকার, তিনি খেলেছিলেন ওপেনিংয়ে, এবং সেকেন্ড ম্যাচে সৌম্য সরকার বাদ পড়েছিলেন, খেলেছিলেন জাকের আলী অনিক। কিন্তু আনফর্চুনেটলি জাকের আলী অনিকও খুব যে ভালো ডেলিভার করতে পেরেছেন তেমনটা নয়। ইনফ্যাক্ট অনিক খুব ক্রুশাল মোমেন্টে 3টা বল ডট দিয়ে দিয়েছেন, এটাও একটা কারণ বাংলাদেশের ম্যাচটা হারার সাউথ আফ্রিকার এগেনস্টে। তাই আমার মনে হয় থার্ড ম্যাচে, বিশ্বকাপে বাংলাদেশের থার্ড ম্যাচে অর্থাৎ নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটাতেও একটা পরিবর্তন আমার মনে হয় আসতে পারে, এবং এখানে জাকের আলী অনিকই আসলে আমার মনে হয় বাদ পড়তে পারেন। এবং অনিক যদি বাদ পড়েন নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটায়, সেক্ষেত্রে দুজনের মধ্যে যে কোনো একজন আসতে পারেন। সেই দুজন হলেন শেখ মেহেদী হাসান এবং তানভীর। তানভীর এবং মেহেদী এই দুজনকে কিন্তু স্পিনার হিসেবে নেয়াই হয়েছে, কারণ ওয়েস্ট ইন্ডিজে আমাদের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর কথা চিন্তা করে, বিশেষ করে তানভীর যেহেতু এক্সট্রা স্পিনার হিসেবে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই পিচগুলোর কথা চিন্তা করে, তাই তানভীর এবং মেহেদী দুজনের মধ্যে যে কোনো একজন নেদারল্যান্ডসের এগেনস্টে খেলবেন বলে আমার মনে হয়। ইনফ্যাক্ট এই দুজনের মধ্যে শেখ মেহেদী খানিকটা এগিয়ে থাকবেন বলে আমার ধারণা, কারণ শেখ মেহেদী ব্যাটিংটাও পারেন, তানভীরের তুলনায় যেহেতু মেহেদীর ব্যাটিংটা ভালো, তাই হতে পারে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে শেখ মেহেদী নামছেন নেদারল্যান্ডসের এগেনস্টে, সেক্ষেত্রে হয়তোবা জাকের আলী অনিককে বাদ দেওয়া হবে। আর থার্ড ম্যাচের আগে বিশ্বকাপে বাংলাদেশের থার্ড ম্যাচের আগে আরও একটা সুখবর যেটা টাইগাররা পাচ্ছে বা পেয়েছে সেটা হলো যে শরীফুল ইসলাম, হি ইজ গোয়িং টু বি ফিট টু প্লে। শরীফুল কিন্তু সেকেন্ড ম্যাচের আগেই অর্থাৎ সাউথ আফ্রিকা ম্যাচের আগেই বল করা শুরু করে দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেননি, এবং যেহেতু ফিল্ডিং করার একটা ব্যাপার থাকে, তাই আঘাতপ্রাপ্ত আঙুলে আবার আঘাত পাওয়ার একটা ব্যাপার থাকে, তাই সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাই শরীফুলকে নিয়ে রিস্ক নেয়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু যেহেতু আরও দুদিন পরে নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচ, তাই নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটাই আমরা একটা ফিট শরীফুলকেই পাবো, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু শরীফুল ফিট হয়ে গেলেও একাদশে তার জায়গা এখনও কনফার্ম নয়, কারণ তানজিম হাসান সাকিব হ্যাজ পারফর্ম রিয়েলি ওয়েল, হি ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম। তাই শরীফুল আসলেই আমরা সাকিবকে বাদ দিয়ে দেবো এমন সিচুয়েশনে সম্ভবত এখন টিম ম্যানেজমেন্ট নাই। তাই শরীফুল ফিট হলেও আমার মনে হয় নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটাতেও শরীফুলকে একাদশের বাইরেই হয়তোবা রাখা হবে, এবং একাদশের সেক্ষেত্রে একটাই পরিবর্তন আসতে পারে, তিনি হলেন শেখ মেহেদী, যিনি আসতে পারেন জাকের আলী অনিকের জায়গায়। একাদশ ছিল এই, এবং আরও একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেটা হলো নেদারল্যান্ডস বাংলাদেশ ম্যাচে কে ফেভারিট থাকবে। বাংলাদেশের দর্শকদের খানিকটা ভয় নিয়েই খেলা দেখা উচিত, নাকি কনফিডেন্টলি খেলা দেখতে বসা উচিত? দেখুন, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস যখনই পৃথিবীর যে প্রান্তেই যে ফরম্যাটেই খেলতে নামুক, বাংলাদেশের ফেভারিট থাকবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং বাংলাদেশের এখন যে আত্মবিশ্বাস সেটাও কিন্তু আগের চেয়ে বেশি, এবং এক্ষেত্রেও বাংলাদেশ নেদারল্যান্ডসের চেয়ে কিছুটা হলেও মনস্তাত্ত্বিক দিক দিয়েও এগিয়ে থাকবে, কারণ বাংলাদেশ জানে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছি, জাস্ট যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দিতে পারি তাহলে আমরা সুপার এইটে চলে যাবো। তাই বাংলাদেশ ফেভারিট থাকবে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তবে এক জায়গায় মানুষের মনে, আমি সকাল থেকে দু একজনের সাথে কথা বলেছি, একটা জায়গায় শঙ্কা যেটা কাজ করছে সেটা হলো যে সাউথ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারার পরে এই হার্টব্রেকটা ক্রিকেটাররা সামলে নিতে পারবে কিনা, অথবা এই যে শকটা আমরা পেলাম সাউথ আফ্রিকার এগেনস্টে, এই শকটার আফটার শক হিসেবে নেদারল্যান্ডসের এগেনস্টে আমরা বটল করে ফেলবো কিনা, নেদারল্যান্ডসের এগেনস্টেও কোনো অঘটন দেখবে কিনা দর্শকরা। হ্যাঁ, এমন একটা চান্স থেকেই যায় যে আপনি সাউথ আফ্রিকার এগেনস্টে একটা ম্যাচ, আপনার হাতের মুঠোয় থাকা একটা ম্যাচ যখন আপনি হেরে গেলেন, তখন আপনার কিছুটা হলেও মনে ডাউট থাকবে, আপনার মনটা কিছুটা হলেও খারাপ থাকবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে রিয়াদ, অনিক অথবা লিটন, তামিম, অর্থাৎ যে 15 জনের স্কোয়াড বাংলাদেশের, তারা কিন্তু সবাই প্রফেশনাল ক্রিকেটার, এবং প্রফেশনাল ক্রিকেটাররা জানেন ক্রিকেট ইজ অল অ্যাবাউট বিং ফেইলড অ্যান্ড দেন
এগেন বিকাম সাকসেসফুল ইন দ্যাট গেম। সো তারা মাথায় রাখবেন যে হ্যাঁ, ক্রিকেটে ফেইলার আসবেই, কিন্তু সেই ফেইলারটা ওভারকাম করে আমাদের সাকসেস হতে হবে। তাই আমার মনে হয় না যে সাউথ আফ্রিকার ম্যাচে হারাটা খুব বেশি এফেক্ট পড়বে বাংলাদেশের ক্রিকেটারদের, বরং সাউথ আফ্রিকার এগেনস্টেও যে টাইগাররা ভালো খেলেছে, আমার মনে হয় ক্রিকেটারদের এই থেকেই ইন্সপিরেশন নেওয়া উচিত এবং ইন্সপায়ার হয়ে নেদারল্যান্ডসের এগেনস্টে একেবারে ভয়ডরহীন হয়ে আমরাই ফেভারিট এই চিন্তা করে বাংলাদেশের মাঠে নামা উচিত। এবং যেহেতু পিচটাও স্পিন পিচ হওয়ার কথা, তাই আমার মনে হয় নেদারল্যান্ডসের এগেনস্টে বাংলাদেশ ফেভারিট হয়ে মাঠে নামবে। ইনফ্যাক্ট নেদারল্যান্ডসের এগেনস্টে যে 13 তারিখের ম্যাচ, ওই দিনই বাংলাদেশ সুপার 8 কনফার্ম করে ফেলবে বলে আমার মনে হয়। দর্শক, এই ছিল আমার নেদারল্যান্ডস বাংলাদেশ ম্যাচ নিয়ে যে আলোচনা বা টুকটাক কথাবার্তা। আশা করছি আপনারা এনজয় করেছেন। আশা করছি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচে আপনারা যেভাবে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছেন, নেদারল্যান্ডস ম্যাচেও ঠিক সেভাবেই সাপোর্ট দেবেন। এবং আরও একবার মনে করিয়ে দিই, মন খারাপ করার কিচ্ছু নেই, এখনও বাংলাদেশ সুপার 8-এর পথে এগিয়ে আছে। সাউথ আফ্রিকার পরেই বাংলাদেশ ফেভারিট টু জয়েন দেম ইন দ্য সুপার 8s, এবং শুধুমাত্র নেদারল্যান্ডসকে হারালে আমরা সুপার 8-এ চলে যেতে পারবো এবং 13 তারিখে সেটা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাই মন খারাপ না করে টাইগারদের সাপোর্ট করুন আর বেশি বেশি করে খেলতে থাকুন নগদে, কারণ নগদ আপনাদের এই যে সময় দিবেন আপনি নগদের অ্যাপে গিয়ে আপনি মাথা খাটিয়ে উত্তর দেবেন, এর জন্য নগদ আপনাকে পুরস্কৃত করবে, আপনি জিক্সার বাইক কিন্তু জিতে যেতে পারেন। তাই মাথায় রাখতে হবে, টিম খেলছে মাঠে, দেশ খেলবে নগদে, এবার খেলা হবে শুধু নগদেই। আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্সিতে নজর রাখতে হবে, এটা আপনারা জানেন, আমি আরও একবার মনে করিয়ে দিলাম।